দেশে ফিরতে শুরু করেছে কলকাতায় আগুনে নিহত বাংলাদেশিদের মরদেহ। এরই মধ্যে সাতক্ষীরার বাসিন্দা এস এম আলিমুজ্জামানের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে পৌঁছেছে। বাকি 5 জনের মরদেহ আজই বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আসবে। অন্যদিকে দুর্ঘটনায় নিহত সাতক্ষীরার বাসিন্দা রেবতী সরকারের পরিবারের সদস্যদের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ শুক্রবার গভীর রাতে সৎকার করা হয়েছে কলকাতার নিমতলা শ্মশানে। এদিকে কলকাতা নিউ মার্কেট এলাকার আরও 17টি হোটেলকে শোকজ করেছে পশ্চিমবঙ্গের দমকল বিভাগ। ব্যবসার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি না থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে 9টি আবাসিক হোটেলে এবং 4টি রেস্তোরাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল পশ্চিমবঙ্গের দমকল বিভাগ। সব মিলিয়ে মোট 26টি হোটেল ও 4টি রেস্তোরাঁর বিরুদ্ধে নোটিশ জারি করা হলো। আরও আপনি জানতে চাই, কলকাতা থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, সকাল থেকে এই ইস্যু নিয়ে আপনার সঙ্গে ধাপে ধাপে কথা হচ্ছে এবং নতুন নতুন আপডেট আপনার কাছ থেকে আমরা পাচ্ছি। সময় অনেকটা গড়িয়েছে। 5 জনের মরদেহ কবে নাগাদ বাংলাদেশে ফিরতে পারে এবং সেই প্রক্রিয়া নিশ্চয়ই চলছে, একটু আপডেট আমাদেরকে জানাবেন সত্যজিৎ। কিন্তু কলকাতা স্ট্রিটের যে পার্ক সার্কাসের যে হিমায়িত সেন্টার পিস ওয়ার্ল্ড, সেখান থেকে কিন্তু যে 5 জন বাংলাদেশি মরদেহ সেখানে রাখা ছিল, সেখান থেকে যার ভিতরে দেবাশিস দত্ত কুষ্টিয়ার এবং সাভারের বাবু আহমেদ, তাদের মৃতদেহ কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছে এবং দমদম বিমানবন্দর এলাকা পার করেছে। যশোর রোড ধরে কিন্তু এই যে আর কি মরদেহ গুলো, সেগুলো অ্যাম্বুলেন্সে করে পেট্রাপোল সীমান্তের দিকে এগোচ্ছে এবং দুপুর 2টো নাগাদ কিন্তু পেট্রাপোল সীমান্তে পৌঁছাবে, এমনটা কিন্তু যদি রাস্তায় কোনো যানজট না থাকে ধারণা করা হচ্ছে। পাশাপাশি সাতক্ষীরার যিনি ছিলেন আলিমুজ্জামান, এস এম আলিমুজ্জামান, তিনি কিন্তু তার যে মরদেহ সেটা কিন্তু সকাল 6টার সময় কলকাতা থেকে রওনা দেয় এবং ইতিমধ্যে সাতক্ষীরায় পৌঁছে গেছে। তো এই যে টোটাল যে প্রক্রিয়া ছিল, বেশ কিছু জটিলতাও ছিল, বিশেষ করে কুষ্টিয়া এবং সাভারের যে মৃত 5 জন, তাদের যে পাসপোর্ট ছিল সেগুলো কিন্তু বাতিল করা হয় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফ থেকে। ক্যান্সেল করার পর এই মরদেহ নিয়ে পেট্রাপোল সীমান্তের দিকে কিন্তু এগিয়ে যায় এবং সেখানে যাতে কোনো রকম ভাবে কোনো দেরি না হয়, সে কারণে কিন্তু পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জানানো হয়েছে। তারাও যাতে মরদেহগুলো পৌঁছানোর সাথে সাথে অপেক্ষা করতে যাতে না হয়, তারাও কিন্তু সব ধরনের বন্দোবস্ত করে রেখেছে। উল্টো দিক থেকে বাংলাদেশের যে পোর্ট বেনাপোল পোর্ট, সেই বেনাপোল পোর্টকেও কিন্তু অ্যালার্ট করা হয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফে, যে কোন রকম যাতে কোনো দেরি না হয় এবং কাগজপত্র যে হস্তান্তর প্রক্রিয়া সেগুলো আর কি যাতে সম্পন্ন হয়, তার যে সফট কপি সেগুলো কিন্তু ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ মারফত পাঠানো হয়েছে। রাকিব, পক্ষ থেকে আসলে সর্বোচ্চ যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন কেবল অপেক্ষা মরদেহগুলো দেশে ফেরত পাঠানোর। এবং আপনি তো আছেনই, নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে আপনার সঙ্গে। সত্যজিৎ চক্রবর্তী যুক্ত হয়েছিলেন, বলছিলেন কলকাতা থেকে। শিরোনামে বলছিলাম, বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের যে নীতি, সেটা বাতিল করা হয়েছে। শুক্রবার ম্যানহাটনের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যারেড ভার্গাস এই নীতি বাতিল করে রায় দেন। বিচারক বলেন, জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর যে নীতি ঘোষণা করেছিল সেটি স্পষ্টতই বেআইনি। নীতিটি কেন্দ্রীয় অভিবাসন আইনেরও পরিপন্থী। জানুয়ারিতে কার্যকর হওয়ায় নীতিতে 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত করা হয়েছিল। এদিকে রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণে ব্যাপক কড়াকড়ি আরোপ করেছেন। তাঁর দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানো। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শত্রুতা ও ষড়যন্ত্র অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCর প্রধান আহমদ ভাহিদি। শুক্রবার জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় এসব কথা বলেন ভাহিদি। তিনি জানান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চলমান যে বৈরিতা, তার মধ্যেও ইরান প্রতিরক্ষা এবং সামরিক সরঞ্জাম উৎপাদন আরও শক্তিশালী করবে। ভাহিদির মতে, বর্তমান কঠিন পরিস্থিতিতে শত্রুর ষড়যন্ত্র মোকাবেলার জন্য সামরিক সক্ষমতা বৃদ্ধি করাই সবচেয়ে বাস্তবসম্মত এবং কার্যকর কৌশল। এর মাধ্যমে ভবিষ্যতেও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি মোকাবেলা করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
সুইডেনের মধ্যাঞ্চলের ফাগেরেস্তা শহরের বিনেল হাই স্কুলে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন, আহত আরও 3 জন। আহতদের মধ্যে 2 কিশোরের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। পুলিশ বলছে 18 বছর বয়সী এক যুবক ছুরি নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। পরে পুলিশ তাকে গুলি করে আটক করে। হামলার পর পুরো স্কুল এলাকা ঘিরে ফেলে জরুরি সেবা এবং পুলিশ। হামলার কারণ এখনো নিশ্চিত করা হয়নি। অভিযুক্ত স্কুলের সাবেক শিক্ষার্থী এবং তার বিরুদ্ধে আগেও হামলার অভিযোগ ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ঘটনা এলাকা জুড়ে শোক এবং আতঙ্ক বিরাজ করছে। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহতে একটি শপিং সেন্টারে রাশিয়ার 2 দফা ড্রোন হামলায় অন্তত 16 জন নিহত হয়েছেন, আহত শতাধিক মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, প্রথম হামলার পর আগুন নেভাতে ও উদ্ধার কাজে নামা জরুরি সেবা কর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় দফার হামলা চালানো হয়। আহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপে এখনও নিখোঁজদের খোঁজ চলছে। এই ঘটনার পর আন্তর্জাতিক মৃতদের কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ইউক্রেন। টানা 9 দিন ধরে বিদ্যুৎবিহীন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের হাজার হাজার মানুষ। ভয়াবহ ঝড়ে বিদ্যুতের যে খুঁটি এবং গাছ ভেঙে পড়ায় প্রায় 68,000 গ্রাহক এখন বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আর এতে খাবারের সংকট, মোবাইল চার্জের সমস্যার সাথে নষ্ট হচ্ছে মুদিপণ্য। বন্ধ রয়েছে শহরের একাধিক স্কুলও। কিছু এলাকায় আগামী মঙ্গলবারের আগে সংযোগ স্বাভাবিক হবে না বলেও জানিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান। ওদিকে ইন্ডিয়ানার সংকট কাটতে না কাটতেই ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে পড়েছে ওহাইও অঙ্গরাজ্য। রাজধানী কলম্বাসে সড়ক তলিয়ে গেছে, উদ্ধার করা হয়েছে পানিতে আটকে পড়া একাধিক বাসিন্দাদের। চীনের বেইজিংয়ে শুরু হয়েছে ওয়ার্ল্ড রোবট কনফারেন্স 2026। এবারের আয়োজনের মূল আকর্ষণ শুধু রোবটের প্রদর্শনী নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনে তাদের ব্যবহার। 23 আগস্ট পর্যন্ত চলা এই আয়োজনে হাজির হয়েছে 300-রও বেশি প্রতিষ্ঠান, আর প্রদর্শনীতে দেখা মিলছে 2000-এরও বেশি রোবট ও প্রযুক্তি পণ্যের। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। ফুটবল মাঠে এবার প্রতিপক্ষ মানুষ নয়, রোবট। বেইজিংয়ের ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে দর্শনার্থীদের সঙ্গে ফুটবল খেলছে হিউম্যানয়েড রোবট। কেউ নাচছে, কেউ বক্সিং করছে, আবার কেউ দর্শনার্থীদের অঙ্গভঙ্গি হুবহু নকল করছে। শিশুদের সঙ্গে বন্ধুত্ব জমিয়েছে রোবটরা। কোথাও রোবট কুকুরের নাচ, কোথাও আবার 2 রোবটের বিয়ে। সব মিলিয়ে প্রযুক্তির প্রদর্শনী যেন হয়ে উঠেছে ভবিষ্যতের এক মজার শহর। এখানে খুবই মজার সব রোবট দেখছি, প্রায় মানুষের মতো দেখতে, নানা ধরনের কাজও করতে পারে। শুধু নাচ গান নয়, বাস্তব কাজেও রোবটের সক্ষমতা দেখানো হচ্ছে এই আয়োজনে। প্রদর্শনীতে রয়েছে শিক্ষা, গবেষণা, উৎপাদন, জ্বালানি, লজিস্টিক্স থেকে শুরু করে জরুরি সেবায় ব্যবহারের প্রযুক্তি। প্রথমবারের মতো চীনের 49টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য রাখা হয়েছে আলাদা প্রদর্শনী জোন। আমি যা দেখছি এটাই আমাদের ভবিষ্যৎ। অনেক কোম্পানি হিউম্যানয়েড রোবট নিয়ে কাজ করছে। ভবিষ্যতে এগুলো আমাদের জীবনের অংশ হতে পারে। ঘরের কাজ করার জন্য রোবট ব্যবহার করা এখন আর অবাস্তব কিছু নয়। তবে আমি সবচেয়ে বেশি অপেক্ষা করছি বয়স্কদের যত্ন নেওয়ার ক্ষেত্রে রোবটের ব্যবহার বাড়ার জন্য, যেমন তাদের সঙ্গ দেয়া এবং দৈনন্দিন কাজকর্মে সাহায্য করা। 23 আগস্ট পর্যন্ত বেইজিংয়ে চলবে ওয়ার্ল্ড রোবট কনফারেন্স 2026-এর আয়োজন। এবারের আয়োজনে অংশ নিয়েছে 300-র বেশি প্রদর্শক, যা গত বছরের তুলনায় 36% বেশি। আর প্রথমবারের মতো উন্মোচন হচ্ছে 150-টির বেশি নতুন পণ্য। বেইজিংয়ের এই প্রদর্শনী যেন ভবিষ্যতেরই এক ঝলক, যেখানে মানুষের পাশে, মানুষের কাজেই আরও বড় ভূমিকা নিতে প্রস্তুত রোবট। দেওয়ান মুবাশিরা হোসেন, 71। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের নতুন নতুন খবর এবং তার বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল ঠিক সকাল 9:30টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল।